স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, আইসের অভিযানে সারা দেশেই অভিবাসী কমিউনিটিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। নিউ ইয়র্কের ব্যতিক্রম নয়। স্যাংচুয়ারি সিটি হলেও এই সিটিতে বর্তমানে যে অভিবাসন বিতরণ যে তৎপরতা চলছে সেটি অনেকের মনেই এক ধরনের আতঙ্কের জন্ম দিয়েছে, এক ধরনের অস্থিরতা কিন্তু কাজ করছে। এমন পরিস্থিতিতে আসলে করণীয় কি? এরকম কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যদি আপনি পড়েন তাহলে সেই ক্ষেত্রে আপনার আইনি অধিকার কি হতে পারে? কোন কাজগুলোর বিষয়ে আপনি একটু বাড়তি সচেতন হবেন, কোন বিষয়গুলো আপনি এড়িয়ে চলবেন? এই সব কিছু নিয়ে আমাদের বিশেষ এই আয়োজন চলছে। আজকের আমাদের অতিথি হিসেবে আমার সাথে অনলাইনে যুক্ত আছেন অ্যাটর্নি অশোক কে কর্মকার, যিনি এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবেন এবং নানাবিধ আইনি পরামর্শ আপনাদেরকে দিবেন। অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অপলা এবং ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে। শুভ সন্ধ্যা। জি দর্শক, আপনারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নম্বর রয়েছে, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ বরাবরের মতোই সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। টিভিএন নিউজ নেটওয়ার্কে আপনি যদি কিছু জানাতে চান সেটি জানাতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে সেই প্রশ্নটিও করতে পারেন। আইনি পরামর্শ দেওয়ার জন্য আমার সঙ্গে বিশেষজ্ঞ অতিথি রয়েছে। একদম অভিযানের প্রথম দিনেই কিন্তু নিউ ইয়র্ক সিটি থেকে 20 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 12 জনের অপরাধের ইতিহাস থাকলেও বাকিরা কিন্তু কোনো অপরাধের সঙ্গে যুক্ত আছেন এই ধরনের কোনো অভিযোগ নেই। অর্থাৎ অপরাধের ইতিহাস না থাকলেও আপনি আটক হতে পারেন সেই ধরনের একটি শঙ্কা কিন্তু রয়েছে। এবং এই গ্রেফতারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি তরুণও রয়েছেন, যাকে বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই বাংলাদেশি তরুণের বাসা হচ্ছে বাংলাদেশের সিলেটে। এদিকে অপরাধীদের ধরতে সহযোগিতা অব্যাহত রাখার কথা কিন্তু বলেছেন গভর্নর ক্যাথি হোকুল এবং মেয়র এরিক অ্যাডামস, যেটিও আসলে আমাদের অভিবাসী কমিউনিটির জন্য কিছুটা উদ্বেগের। দর্শক, দেখে আসবো এই সংক্রান্ত একটি প্রতিবেদন। মঙ্গলবার থেকে নিউ ইয়র্কে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন ট্রাম্প প্রশাসনের নতুন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। সিটির বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর 90 জন সদস্য এই অভিযান পরিচালনা করেন। শুরুতে ব্রঙ্কসের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জামব্রানো নামে এক যুবককে। একাধিক অপহরণ ও হামলার ঘটনায় জড়িত ছিল সে। এরপর ম্যানহাটনের ওয়াশিংটন হাইটসে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ডমিনিকান রিপাবলিকে ডাবল মার্ডারের সাথে জড়িত এক ব্যক্তিকে। ভবনের সুপারভাইজার জানিয়েছেন তিনি ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতেন। এদিকে জ্যাকসন হাইটসের একটি বাড়ির বেসমেন্ট থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি তরুণ শিব্বির আহমেদকে। 2022 সালে সীমান্ত পার হয়ে তিনি আমেরিকায় প্রবেশ করেছিলেন। চলতি মাসের শুরুতে অ্যাজাইলামের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন তিনি। গ্রেফতারকৃত শিব্বিরের বাড়ি বাংলাদেশের সিলেটে। তার পরিবার ও স্বজনরা চাইলে আইনি সহায়তা নিতে পারেন বলে জানিয়েছেন অ্যাটর্নি রাঞ্জা বোস। অ্যাজ আ লয়ার আমরা কি হেল্প করতে পারি? আমরা ওকে তো ওর জন্য তো ওর কেসটা ডিসাইড করতে পারি না। আমরা কি করতে পারি? মেবি আমরা ট্রাই করতে পারি ওকে ডিটেনশন থেকে বার করার জন্য। ওয়ে আছে, বন্ড অ্যাপ্লাই করা যায়, প্যারোল অ্যাপ্লাই করা যায়। এইসব জিনিসগুলো প্রুফ করতে গেলে আমাদের এইসবগুলো ট্রাই করতে গেলে আমাদের প্রুফ করতে হবে কি ও অ্যাকচুয়ালি হার্মলেস, ও ক্রিমিনাল রেকর্ড থাকা না থাকা ডিফারেন্স বানায়, ও ফ্লাইট রিস্ক না। এইগুলো সব জাজকে বলে আমাদের হয়তো কিছু করা যেতে পারে। এদিকে স্যাংচুয়ারি সিটি হিসেবে আইসের অভিযানে এনওআইপিডি সদস্যরা যুক্ত না হওয়ার কথা বলা হলেও কয়েকটি স্থানে তারা যোগ দেন। মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে জানিয়েছেন সিটিকে অপরাধীমুক্ত করতে তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন। গভর্নর ক্যাথি হোকুলও বলছেন অপরাধীদের ধরতে আইসের অভিযান নতুন কিছু নয়। গ্রেপ্তারকৃত 20 জনের মধ্যে 8 জন কোনো অপরাধের সাথে যুক্ত নন বলে জানা গেছে। এই অভিযানে আইসের পাশাপাশি এফবিআই, এটিএফ, ডিএই সদস্যরাও ছিলেন। ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের হেড বলছেন সিটিকে অপরাধীমুক্ত করতে কাজ করছেন তারা। আগামী সপ্তাহে নিউ জার্সিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে জানা গেছে। ইহসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক।
দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম। অশোক কে কর্মকারের কাছে ফিরে যেতে চাই। অশোক কে কর্মকার, যারা আসলে অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার বিষয়টি নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু যারা অপরাধ করেননি তারাও যখন এই ধরপাকড়ের আওতায় পড়ে যাচ্ছেন তখন কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়। এবং স্যাংচুয়ারি সিটি হওয়ায় নিউ ইয়র্কের গভর্নর কিংবা মেয়রের আসলে যেভাবে নিউ ইয়র্কবাসীর পাশে দাঁড়ানোর কথা, সেরকম শক্ত কোনো বার্তা কিংবা কোনো আশ্বস্ত হওয়ার মতো কোনো বার্তা আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে পাইনি। আমি আপনার কাছে আসলে আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমাদের আইনি অধিকার নিয়ে প্রশ্ন রয়েছে। শুরুতে আগে জানতে চাইবো, এই যে আইস অভিযান করছে, আমরা দেখলাম জ্যাকসন হাইটসে একজনকে বেসমেন্ট থেকে নিয়ে যাওয়া হয়েছে, একজন বাংলাদেশি তরুণকে। আইসের এই অভিযানটা আসলে কিভাবে পরিচালিত হয়, কিংবা কারো ইচ্ছার বিরুদ্ধে আসলে তার বাসায় যে আইস কি আসলে অভিযান চালাতে পারে কিনা, আইন কি বলে? ধন্যবাদ। প্রথমত হলো যে আপনার যে কমিউনিটির মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, আতঙ্কটা একেবারে অমূলক আমি বলবো না, তবে অনেক ক্ষেত্রেই আমাদের বুঝতে হবে যে যে সরকার বর্তমান যে অবস্থান নিয়েছে সেটা কিন্তু নতুন কিছু না, শুধুমাত্র এনফোর্সমেন্টের যে আপনার যে ডিগ্রিতে চলছে সেটা নিয়ে একটু যে হাইপটা চলছে সেটা আমাদের বুঝতে হবে। হয়তো যারা ক্রিমিনাল রেকর্ড যাদের আছে, আপনি আগে বলছেন আমরা সবাই জানি, তাদের বিরুদ্ধে কিন্তু এই মূলত এই অভিযানটা। তো যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই তাদের ইউজুয়ালি তাদের কোনো মানে একটু ভয় করার সম্ভাবনাটা কম। কিন্তু যখন একটা কথাই বলে না যে পাপির তাপিও মারে, যেমন কোনো একটা অফিস রেড করা হলো, একটা ব্যবসা প্রতিষ্ঠান রেড করা হলো, ওয়ার্ক প্লেস যাকে বলি আমরা এনফোর্সমেন্ট, এবং সেখানে গিয়ে তারা যাদেরকে খুঁজলো তাদের বাইরেও আর কাউকে পেয়ে গেল, তখন তাকে ধরতে হয়। শুধু দেখা গেল যে টার্গেট না, সেও টার্গেটেড হয়ে গেল, বা সেও এটা মানে রং প্লেস, রং টাইম, রং প্লেসে জন্য সে ধরা পড়ে গেল। তো সে কারণে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আর যেটা হলো অধিকারের কথা আমরা বলছি, যে প্রত্যেকের অধিকার আছে অবশ্যই, ওয়ান্স ইউ আর অন দ্য আমেরিকান সয়েল সো ইউ হ্যাভ দ্য রাইট। তো আপনাকে যে প্রশ্ন করলে যে কোনো প্রশ্নের নাম আইডেন্টিফিকেশন ছাড়া কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে বাধ্য না, কারণ আপনার ভিক্টিম রাইট রয়ে গেছে যে আপনি ইনক্রিমিনেট করতে পারেন, তেমন কোনো কথা আপনি না বলতে বাধ্য না। আপনি বলতে পারেন যে আমার অ্যাটর্নি প্রয়োজন। আর একটা জিনিস হলো যে আইস যদি আপনার বাড়িতে আসে তাহলে কোনো রকম ওয়ারেন্ট ছাড়া কিন্তু আপনার বাড়িতে ঢুকতে পারে না, ক্রিমিনাল ওয়ারেন্ট দরকার। সো ওয়ারেন্ট যদি না থাকে দেন ইউ আর নট বাউন্ড টু লেট দেম ইন। তা আপনাকে কিন্তু বাধ্য না যে আপনি তাদেরকে ঢুকতেই দিতে হবে। সুতরাং এটা এক ধরনের অধিকার রয়ে গেছে আপনার, সুতরাং ইউজ করতে হবে সেটাকেও। আর যদি তারপরে যদি কোনো কারণে আপনার শিকার হয়ে যান, যে কথাটা বলছিলেন যে একজন বাংলাদেশি তরুণ উনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন, তারপরেও ওনাকে কিন্তু ধরে নেওয়া হয়েছে। সুতরাং এটুকুই আমরা জানি, কিন্তু ভিতরে অন্য কোনো খবর আমাদের কাছে নেই, বা এটা নিয়ে হয়তো যে ভিন্ন কোনো কারণ আছে কিনা, কারণ প্রায় সময় কোনো ইনফরমেশন থাকতে পারে যে ইনফরমেশনগুলো পাবলিক হয় না। কারণ ইউজুয়ালি যদি আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেন দেন ইউ আর নট সাপোজ টু বি টার্গেট অফ দিস কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট অর আপনার যাকে বলে ডিটেনশন। তার কারণ হলো ডিএইচএস এর আইসের যে প্রায়োরিটি লিস্ট আছে যাদেরকে ধরার জন্য, তাদের মধ্যে কিন্তু যারা ক্রিমিনাল কোনো রেকর্ড নেই তারা কিন্তু নেই এর মধ্যে প্রথমেই। তারপর ডিপোর্টেশন অর্ডার যদি থেকে থাকে, অথবা কেউ যদি ডিপোর্টেশন আগে একটা মানে অন্য নামে করে থাকেন, পরবর্তীতে আবার যদি নতুন করে অ্যাপ্লিকেশন করে থাকেন, তো সেসব কারণে কিন্তু আপনার হতে পারে যে আপনি টার্গেট হয়েছেন। বা অন্য কোনো কারণে যদি ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে কোনো তথ্য থেকে থাকে যেটা প্রায় সময় আমরা পাবলিক হয় না, আমরা শুধু জানি যে তার বিরুদ্ধে কোনো কিছু নেই। সুতরাং আমার যেটা সবার কাছে যে অনুরোধ যেটা বলবো আমি, যে সাজেশন বলুন, সেটা হলো যে প্যানিক না হয়ে একটু সুস্থভাবে করুন। অবশ্যই আপনি আগে যেরকম ভাবে মুক্তভাবে সব জায়গায় যেতেন, বা এটা কিছু অংশ হলেও খর্বিত হচ্ছেই, এটা আমার মনে হয় যে বাড়তি অ্যালার্টনেসের দরকারও আছে, কারণ হলো রং টাইম রং প্লেসে আমরা অনেক সময় পড়ে যাই। সুতরাং সেখান থেকে আমাদেরকে একটু দূরত্বে থাকতেই হবে। আদারওয়াইজ আপনার এই যে হাজার হাজার লোক না, লক্ষ লক্ষ লোককে ধরে পাঠিয়ে দেওয়া এটা ইজি ব্যাপার না। আপনি দেখবেন যে মূলত যারা ল্যাটিন আমেরিকা, সাউদার্ন আমেরিকা যারা আছে, যেখান থেকে বিরাট অংশই প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সময় বলছেন, এবং আমরা অনেকেই জানি যে বিভিন্ন গ্যাংগুলো যেটা আছে তারা কিন্তু আমেরিকা পর্যন্ত এখানে তাদের জাল বিস্তৃত করেছে, এবং সেই M13 থেকে শুরু করে বিভিন্ন রকম গ্যাং আছে। সেই গ্যাংগুলোর কিন্তু অস্তিত্ব অস্বীকার করা যায় না, এবং এর ফলে কিন্তু পাবলিকের একটা সাপোর্টও আছে। আপনি দেখবেন যে গতকাল ওয়েডনেসডে কালকে বিকেলবেলা যে আইনটা সাইন করা হলো, লেকেন রাইলি অ্যাক্ট,
তাতে কিন্তু এটা একটা ভালো অ্যাক্ট এবং খারাপ এই সেন্সে যে খারাপ আমি বলবো এখানে যেটা বলেছে যে আপনাদের আমি এটা সবাইকে সতর্ক করতে চাই যে এই ব্যাপারটা খুব বেশি করে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। যে এখানে কয়েকটা মানে ক্রাইমের কথা বলা হয়েছে, সেই ক্রাইমগুলো খুব বড় আকারের ক্রাইম না হলেও এগুলোকে মিসডেমিনার পর্যায়ের ক্রাইম। সেগুলো যদি আপনি করেন, মানে করা লাগবে না, শুধু করা লাগবে না, আপনি যদি চার্জড হন তাহলে কিন্তু আপনাকে তার ডিটেনশন নিতে পারেন। পার্থক্য হলো বুঝতে হবে চার্জড হওয়া আর কনভিক্টেড হওয়ার মধ্যে কিন্তু অনেক ফারাক আছে, রাইট? আমরা অনেকেই চার্জড হতে পারেন কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি অ্যাকুইটেড হতে পারেন, অ্যাকুইটেড হতে পারেন, আপনার ডিসমিস হয়ে যেতে পারে কেস। তো আমরা এতদিন যে জানতাম যে এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, কিন্তু অবশ্যই ইমিগ্রেশনের ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম ছিল। কিন্তু এই যে অ্যাক্টটা হলো, এই অ্যাক্টটা কিন্তু একটা আইসকে একটা বিরাট ক্ষমতা দেওয়া হয়েছে, যেখানে যদি কেউ বার্গলারি, থেফট, লার্সেনি বলতে আপনি যে কোনো মানে কারো কোনো জিনিস যদি আপনি চুরি করেন, তো এরকম থেফটও আপনি জানেন, বার্গলারি আমরা জানি চুরি করা, শপলিফটিং যেটা খুব ইম্পর্টেন্ট, কারণ শপলিফটিং অনেক সময় মানুষ সবাই যে ইচ্ছাকৃতভাবে শপলিফটিং এর জন্য আপনার তাদেরকে অভিযুক্ত করা হয়, তা কিন্তু না। আমি অনেকেই জানি বিভিন্ন সময় ভুল করে এক জায়গা থেকে একটা জিনিস নিয়ে হয়তো আপনি মনে করছেন যে আমি দেবো, তারপর হয়তো কোনো কার বের হয়ে গেছেন। আমার কাছে অনেকবারই এরকম অনেক এসছে। তো তাদেরকে বলছি যে বি কেয়ারফুল, যদি আপনার লিগাল স্ট্যাটাস না থেকে থাকে, আপনি যদি সিটিজেনশিপ না থাকে আপনার, দেন ইউ আর অ্যাট ডেঞ্জার। সো আপনাকে বাড়তি খেয়াল রাখতে হবে। বলার কোনো কারণ নেই যে আমি তো এরকম না, আমার এরকম হিস্ট্রি নাই, কারণ হলো এখন যদি চার্জড হন আপনি, শুধুমাত্র আপনাকে যদি পুলিশ আপনাকে এসে চার্জ করে, ডিটেইন করে এবং বলে যে আপনি বার্গলারি অথবা আপনি শপলিফটিং এর সাথে যুক্ত, তাহলে কিন্তু আইস আপনাকে ডিটেনশন নিতে পারে। দ্যাটস ভেরি ভেরি ডেঞ্জারাস। একটা ছোটোখাটো একটা ঘটনা শুধুমাত্র আপনাকে, এমনকি আপনার যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয় তাহলেও আপনাকে কিন্তু যদি চার্জ দেওয়ার সাথে সাথে আপনাকে ওরা আইস ডিটেনশন নিতে পারে। তো সেই ঘটনাটা আপনাকে অ্যাভয়েড করার জন্য আপনাকে খুব বাড়তি আপনাকে যে বলি আমরা অ্যালার্টনেস থাকতে হবে, যাতে কিনা আপনি এরকম কোনো পরিস্থিতি যাতে না পড়েন। যারা পরিবারের যারা আছেন, যাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকলে আমি বলবো প্লিজ বি সেন্সিবল, কারণ এখন ছোটোখাটো আপনার ভুল আপনার অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। যে কোনো কারণে আপনি 911 কল করলেন, পুলিশ ডেকে নিলেন এবং আপনি বললেন, অভিযুক্ত করলেন, পরে বললেন আমি তো তাকে করে ফেলেছি আউট অফ ইমোশন, ইট ওয়াজ মাই ইম্পালসিভ, সো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু রিভার্স দ্যাট। সো আমাদের যেটা কথা হচ্ছে যে প্যানিকড হওয়ার কিছু যেমন নেই, অ্যালার্ট হওয়ার যথেষ্ট কারণ রয়ে গেছে। ধন্যবাদ। জি, আমরা একটু দর্শকদের টেলিফোন নিতে চাই। আমাদের সঙ্গে দর্শকরা আছেন অনেকেই ফোনে, আমরা চেষ্টা করব সবার প্রশ্ন উত্তর দেবার। দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মুন্না, আমি নিউ জার্সি থেকে বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি গত বছরের অক্টোবর মাসে B1 ভিসা নিয়ে আমেরিকাতে আসি। তো এখনো আমি কোনো ধরনের অ্যাসাইলাম বা কোনো ধরনের কেস বা আমার ভিসাটা কোনো F1 বা বিজনেস কোনো কিছুতেই মানে ট্রান্সফারও করি না, আমি এই স্ট্যাটাসেই এখনো পর্যন্ত আছি। তো আমি এখন কেসে কাজও করতেছি, তো আমার জন্য কতটুকু নিরাপদ বা আমার কি কি সতর্কতা অবলম্বন করা উচিত যদি একটু বলতেন আমাকে। জি, ওকে, ধন্যবাদ। প্রথমত হলো আইন অনুসারে ইউ আর অলরেডি ইন ব্রিচ অফ টার্মস অফ ইউর ভিসা, সুতরাং এটা আপনার এদেশে এসে আপনি কাজ করতে পারবেন, সেটা হলো সহজ কথা। সুতরাং ইউ আর ইন ট্রাবল, অবভিয়াসলি, হোপফুলি দ্যাট ইউ আর নট বিং পিকড আপ। সো আপনাকে এই যতগুলো আমরা যে কথাগুলো আমরা বলছিলাম তাতে আপনি বুঝতেই পারছেন যে সময়টা খুব ভালো না, এবং আপনার এই দেশে আপনি B1 B2 যে বিষয়ে এসেছেন সেই বিষয়ের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনি ভায়োলেট করেছেন যখনই আপনি কোনো ওয়ার্ক করতে গেছেন। আপনি হয়তো বলতে পারবেন এই দেশে তো অনেক লোকই করছে, সেটা প্রশ্ন করে না। এই একটা জিনিস আমি সবসময় বলি, সেটা হলো পৃথিবীতে কেউ তো কোনো ক্রাইম করার জন্য কেউ কিন্তু কোনো পানিশড হয় না, পানিশড হয় টু বি ফর বিং স্টুপিড এনাফ টু বি কট। সো যদি তাই হয়, সমস্ত অপরাধের বিচার যেহেতু হয় না, সুতরাং বলতে পারেন অপরাধীর বিচার হয় না, বিচার হয় ফর বিং স্টুপিড এনাফ টু বি কট। সো অবভিয়াসলি
যা কাজ করছেন সেটা এখনো যেটা আইন আছে সেটা এবং সেটা ক্রাইম না, কিন্তু ইমিগ্রেশন ভায়োলেশন। বাট আলটিমেটলি আপনাকে আপনি যদি কাজ করেন, অবশ্যই আইস আপনাকে কিন্তু ডিটেইন করার মতো অবস্থায় আছে যদি আপনি টার্গেট হন অথবা কোনো কারণে আপনি রং টাইমে রং পুলিশে পড়ে যান, বাট ইউ আর ইন ব্রিচ অফ টার্মস অফ ইউর ভিসা। ধন্যবাদ। জি, আর একটি টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম আপু। নমস্কার দাদা, আমি শাহাদাত বলতেছিলাম। আপনি আমার হাজার ছিলেন, অনেকদিন পরে আপনাকে দেখতে পেলে অনেক খুশি হলাম। থ্যাংক ইউ। আমার দুইটা প্রশ্ন ছিল। আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করছি 3 মাসও হয় না, 2.5 মাস হয়েছে। তো আমার ইন্টারভিউ ডেট সামনের মাসে চলে আসছে। কেন দ্রুত চলে আসছে আমি জানি না, অনেকে বলে 6-7 মাস। এটা কি ভালো লক্ষণ নাকি কোনো প্রবলেম? ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমার ওইখানে একটা প্রশ্ন থাকে, হ্যাভ ইউ অ্যারেস্ট এনিওয়্যার? তো আমি ওই আনসারটা নো করছিলাম। তো আমরা তো বর্ডার ক্রস করে আসছি, তাহলে আমার কি ওটা কি ইয়েস দেওয়া উচিত ছিল? যেহেতু আমার এখন ইন্টারভিউ ডেট পড়ে গেছে, আমি সেখানে এখন কি বলতে পারি? নাহলে তো আমার ওইটা তো মানে কি বলে এটাকে, এটা তো ক্রাইমের পর্যায়ে পড়ে যাচ্ছে নাকি? আমি এটা কনফিউজ আছি, যদি একটু বলতেন মানে আমার এখন কি করণীয়? ওকে, ধন্যবাদ আপনার এই প্রশ্নটা। আপনার এত বেশি প্যানিক করার কিছু নেই। প্রথমত হলো খুব তাড়াতাড়ি চলে এসেছে, এটা কোনো খারাপ কোনো কিছু না, ভালোই, বিকজ ইউ উইল বি আউট অফ ডেঞ্জার টোটালি হোপফুলি ইন 2-3 মান্থস যখন আপনি ইন্টারভিউ হবে। হ্যাঁ, আপনি যেটা ভুল করেছেন, আপনি বলছেন ভুলটা যখন আপনি করেছেন, ভুল কারেক্ট করার সময় আছে, সুতরাং প্যানিক করার কিছু নেই। আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন গিয়ে ইন্টারভিউইং অফিসারকে সরাসরি আগেই বলবেন যে দেয়ার ওয়াজ এ মিস্টেক মেড ইন মাই অ্যাপ্লিকেশন। তো এটা ইয়েস হবে, কারণ আমি ডিটেইনড হয়েছিলাম ওখানে, কোনো ক্রিমিনাল অ্যারেস্ট নেই আদার দ্যান দিস। যদি না থাকে তাই বলবেন, এবং যদি কোনো হোপফুলি হবে না, যদি সেই পর্যন্ত যে পর্যন্ত আপনার ইন্টারভিউ না হচ্ছে তার আগের দিন পর্যন্ত একটা আসবে যে আপনি কোনো অ্যারেস্ট হয়েছিলেন কি না, কোথাও হয়েছিলেন, সবগুলো আসবে। লাস্ট ডেতে ওটা আপনি ফিল আউট করবেন এবং তখনকার পর্যন্ত যে অবস্থা সেটাই বলবেন। আর এটাকে যে ডিটেনশন, যেটা ইমিগ্রেশন ডিটেনশন, এটা ঠিক অ্যারেস্ট ঠিকই, কিন্তু এটা ক্রাইম না, সুতরাং আপনি ওখানে বললেই এটা সঠিক হয়ে যাবে। কাজে এর জন্য আপনার ঘুম নষ্ট করার মতো কোনো কিছু নেই। ইউ আর ফাইন। ধন্যবাদ। জি, আমরা একটু ফেসবুক থেকে প্রশ্ন নেই, অনেকে ফেসবুকে যুক্ত আছেন। এমডি সাদিত হোসেন তিনি বলছেন তার অ্যাসাইলাম কেস পেন্ডিং নিউ ইয়র্কে, কিন্তু তিনি ম্যাসাচুসেটসে থাকেন এবং তার ম্যাসাচুসেটসের ড্রাইভিং লাইসেন্স আছে। তো এখন কি তিনি সেখানে সেফ, নাকি তাকে নিউ ইয়র্কে ব্যাক করতে হবে? ধন্যবাদ। আমার মনে হয় যে আপনার এই প্রশ্ন অনেকের সাথেই, অনেকের এই প্রশ্নটা অনেকেরই আছে, অনেকেই হয়তো আপনার মতো করেনি। আমি প্রতিনিয়ত এরকম প্রশ্ন পেয়ে থাকি। তো প্রথম কথাটা হলো যে আপনি যেখানে থাকবেন সেখানে সেই জুরিসডিকশনে কিন্তু আপনার অ্যাসাইলাম কেসটা হওয়ার কথা, এবং আপনি যদি কোথাও চেঞ্জ করেন উইদিন 5 days আপনি কিন্তু কোর্টকে অবহিত করবেন যে আপনি চেঞ্জ ইউর অ্যাড্রেস। এটা হলো নিয়ম। আমি প্রত্যেককেই বলি, আমার ক্লায়েন্ট যারা আছে তাদেরকেও বলি যে এটা কিন্তু রুল। সো ইফ ইউ ভায়োলেট হোয়াট হ্যাপেন্স। তো এটা কোনো ক্রাইমটা না, তবে এটা আপনার জন্য কনসিকুয়েন্সেস যেটা হতে পারে যে একটা আপনি খেয়াল রাখবেন যে আপনি থাকছেন এখানে এক জায়গায় কিন্তু বলছেন আরেক জায়গায়, তার মানে আপনি ইউ আর নট টেলিং দ্য ট্রুথ। যদি এটা প্রকাশ হয়, যদি এটা রিভিল করা যায়, এটা যদি মনে করেন কোর্টে যখন আসবে, কোর্ট যদি বোঝে, প্রায় সময় এটা ঘটনা ঘটছে এখন। ডিএইচএস সবসময় এই খুব সহজেই পেয়ে যায়, কারণ আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে আপনি যেখানেই থাকেন না কেন, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকলে, আপনি কাজ করলে এটা সহজেই ফাইন্ড আউট করা যায় খুব ইজিলি। people.search.com যদি চান তাহলেই পেয়ে যাবেন, আপনার নিজেরাও পেতে পারেন। সো এমনও ঘটনা ঘটেছে যে আমাদের ক্লায়েন্টরা তাদের গাড়ির নাম্বার সহ বের করে নিয়ে যাচ্ছে, আর ডিএইচএস বলছে যে তোমার কি এটা গাড়ি, তুমি তো এখানেই থাকছো। তো ইট ইজ কোয়াইট পসিবল। মানে এটা তো নিউ ইয়র্ক, আমেরিকার মধ্যে যদি আপনি থাকেন, বের করা কোনো কঠিনই কোনো কিছুই না। এটা 1, 2, 3। আমেরিকার বাইরে আপনি অন্য কোনো দেশে যদি থেকে থাকেন, এখন তো আপনার জানেন যে আমাদের মেশিন রিডেবল পাসপোর্ট আছে, সুতরাং ইটস এভরিথিং ইজ বিং ডকুমেন্টেড। সো আপনি যদি এক জায়গা যেখানে আছেন, আপনি যদি নিউ ইয়র্কে আপনার কেস থেকে থাকে, ইট ইজ বেটার দ্যাট ইউ কাম ওভার হিয়ার, নিউ ইয়র্কে চলে আসবেন, অথবা আপনার কেসটা সেখানে নিয়ে যাওয়া ভালো, অ্যাড্রেস চেঞ্জ করে। সেটা হলো এই মুহূর্তে, সেটা আমার মনে হয় যে খুব সেফ হবে। আদারওয়াইজ এটা আপনার জন্য একটা ছোট ঘটনা কিন্তু আপনার জন্য একটা বড় কনসিকুয়েন্স নিয়ে আসতে পারে। তার কারণ হলো
আপনাকে অবিশ্বাস করার একটা জায়গা আপনি করে দিলেন, যেখানে আপনাকে বলবে যে আপনি এখানে বসেই তো মিথ্যে বলছেন, যে আপনি থাকছেন এখানে, থাকছেন এক জায়গায়, বলছেন আরেক জায়গায়। সুতরাং হোয়াই শুড ই বিলিভ ইউ, যে আপনার বাংলাদেশে যেসব ঘটনার কথা আপনি বলছেন সেগুলো যে আপনার ঘটেছে, সেখানে আপনার বিশ্বাস করার কোনো তো আমাদের প্রেমে ফেসি কোনো কারণ আমরা দেখি না। সুতরাং এটা আপনার বিপক্ষে অনেকটা যেতে যাবে, বিশেষ করে এই মুহূর্তে এটা আরো বেশি আমার কাছে মনে হয় নট সেফ, মাচ ওয়ার্স সিচুয়েশন। সো যদি এরকম থেকে থাকে, বেটার ইউ চেঞ্জ করেন আপনার ভেন্যুটা চেঞ্জ, মানে হলো যে যেখানে আপনি থাকেন সেখানে কেসটা নিয়ে যান, অথবা যেখানে আপনি করতে চান সেখানেই থেকে যাবেন। এটাই হলো নিয়ম, এবং এটা পালন করা খুবই জরুরি হয়ে গেছে এখন। সবাইকে ধন্যবাদ। জি, আমাদের সঙ্গে মাহমুদ চৌধুরী শাকিল আছেন ফেসবুকে। তার ওয়ার্ক পারমিট নেই, কিন্তু তিনি তারপরেও কাজ করছেন। এটা কি আসলে ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়বে কিনা? ধন্যবাদ। ইমিগ্রেশনের ভায়োলেশন এখনো ক্রিমিনাল বলে হয়নি এখনো, যেটা আপনার গতবার ট্রাম্প প্রশাসন এটা করার চেষ্টা করেছিলেন, ক্রিমিনাল যে ইমিগ্রেশন ভায়োলেশন গুলোকে ক্রাইম হিসেবে, কিন্তু আলটিমেটলি এটা কনসিকুয়েন্সেস গুলো যেটা হচ্ছে, আপনি সমস্ত ইমিগ্রেশনের সুবিধা থেকে বঞ্চিত হবেন। সুতরাং আলটিমেটলি এটা ক্রাইম মানে ক্রাইম না হলে এটা কনসিকুয়েন্সেস হলো ক্রিমিনাল, মানে যে অনেক বেশি বড়। সুতরাং অবভিয়াসলি আমি বলতে পারি যে যাদের ওয়ার্ক পারমিট নেই, দে শুড নট ওয়ার্ক, দ্যাট ইজ এ ল, রাইট? ধন্যবাদ। জি, টেলিফোনে আসি আরো একটি দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। আমার একটা কোশ্চেন ছিল, আমি 2021 সালে অ্যাসালাম উইনেছিলাম। নেওয়ার পরে 1 বছর ওয়েট করার পরে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম। অ্যাপ্লিকেশন করছিলেন অলমোস্ট 650 ডে হয়েছে, বুঝছেন? এখন তার মধ্যে আমার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে। এখন আমার ওয়ার্ক পারমিট এক্সপায়ার পরে আমি ওয়ার্ক পারমিট জন্য অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার 5-6 দিনের মধ্যে আমার ওয়ার্ক পারমিট চলে আসছে। এখন কি আমি শুনলাম নাকি এটা গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন থাকলে নাকি ওয়ার্ক পারমিট দেয় না। এখন আমারে কেন দিচ্ছে এটা আমি একটু জানতে চাইছিলাম। বা আর আমার গ্রিন কার্ডটা আসতে কতদিন সময় লাগতে পারে? মানে প্রসেসিং টাইম ছিল আমার 16 মাস অলমোস্ট শেষ হয়ে গেছে। ওকে, ধন্যবাদ। প্রথমত আপনার প্রশ্নটা হলো যে যখন আপনার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে, তার মানে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন পেন্ডিং মানে আপনি গ্রিন কার্ড হোল্ডার না এখনো। সুতরাং আপনার তখন ওয়ার্ক পারমিট না দেওয়ার কোনো কারণ নেই। আপনার তখন অ্যাসাইলাম অ্যাপ্রুভড হলে আপনি প্রথম কথা হলো অ্যাসাইলাম অ্যাপ্রুভড হলে আপনার ওয়ার্ক পারমিট যদি আপনি নাও থাকে, তাও আপনি এদেশে ওয়ার্ক করতে পারেন। ইনসিডেন্ট টু স্ট্যাটাস একটা শব্দ আছে, মানে একটা ফ্রেজ আছে, সেই অনুসারে আপনি কাজ করতে পারেন। সুতরাং ইউ ডোন্ট নিড আ ওয়ার্ক পারমিট। সো তারপরও যেহেতু ওয়ার্ক পারমিটটা না থাকলে অনেক সময় অনেকেই কাজ দিতে চায় না, বিকজ ওরা এত আইন দেখতে চান, তারা দেখে ওয়েদার ইউ হ্যাভ দ্য কার্ড অর নট, ফিজিক্যাল কার্ড। তো সুতরাং আপনি কার্ড করেছেন, আমার কার্ড তখন গ্রিন কার্ডে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, তখন কিন্তু আপনার ওয়ার্ক পারমিট আপনি চাইলেই পেতে পারেন, এবং পেয়েছেন। সুতরাং ইটস নাথিং ব্যাড, এটা আনইউজুয়াল না এবং সঠিক আছে। আর যেটা আপনি বলছেন যে 16.5 মাসে, যেটা আমরা জানি যে এটা প্রসেসিং টাইম মানে হলো এই না যে আপনার প্রত্যেকের অ্যাপ্লিকেশন 16 মাসের মধ্যে হবে। এটা একটা মিডিয়ান, যাকে বলেন যে একটা জাতির গড় আয় কত, তাতে আমেরিকান গড় আয় যে যা গড় আয় আছে, সে তাতে আমেরিকার যে বেজোস অথবা ইলন মাস্কের ইনকাম এবং আপনার আমার ইনকাম সহ আমরা গড়ে ইনকাম ধরা হয়। সুতরাং এটাও এক ধরনের মিডিয়ান মানে হলো যে সবারই 16 মাস লাগবে, সবার অনেকের 6-7 মাস বা তারও কম সময় আমার এখানে হয়েছে, আবার অনেকে 2 বছরের বেশি ধরে বসে আছে। এটা একটা মিডিয়ান টাইম, ডাজ নট গিভ ইউ রিয়েল আইডিয়া যে আপনার কত সময় লাগবে। একটা আন্দাজ করতে পারেন, কিন্তু প্রত্যেকের জন্য আলাদা পার্টিকুলার কাস্টমাইজড, কারণ হলো যে অনেক ইনফরমেশন, ডেরিভেটিভ ইনফরমেশন থাকতে পারে কারো সম্পর্কে, সুতরাং তাদের সময় বেশি লাগতে পারে। অথবা দেখা যায় একই নামে অনেক লোক আছে আমাদের, যেটা বাংলাদেশে সম্ভব। আমাদের অনেকের নাম, লাস্ট নেমগুলো খুব কাছাকাছি, তারপর আমাদের ডেট অফ বার্থগুলো প্রায় সময় অনেক সিমিলার, অনেকের মধ্যেই 1 অথবা 12-31। সুতরাং এটা অনেক সময় আমাদের যে প্রবলেমটা ক্রিয়েট করে, যে কম্পিউটার কিন্তু হিট করে, তখন হয়তো দেখা যায় যেগুলো তাদের ম্যানুয়ালি করতে হয়। দ্যাট ইজ দ্য থিং। সো দেরি হলে প্যানিক হওয়ার কিছু নেই। যখন আপনি অ্যাপ্রুভড হয়েছে, তখন আমার ধারণা যে আপনাকে এখানে না হওয়ার কারণ সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু সেটা অনেকটাই বেশি না। সুতরাং ইউ ক্যান রেস্ট অ্যাসিওর দ্যাট ইট উইল বি ফাইন। বাট যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আপনি তখন অ্যাট দ্যাট পয়েন্ট আপনি চিন্তা করবেন কি করা যায়। হোপফুলি থিংস উইল বি রিজলভড ইন ইউর ফেভার।
থ্যাংক ইউ। জি, আরো একটু টেলিফোনে আসবো। দর্শক কে আছেন সাথে? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার কোশ্চেনটা আসলে একটু ডিফারেন্ট, কিন্তু আমি আসলে অনেকদিন ধরে ট্রাই করতেছি তো জানার জন্য। হুম আমি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করছি অলমোস্ট 2 বছর। হুম তো প্রথম আমি তো আমার ছেলেকে দিয়ে অ্যাপ্লাই করাইছি। তো প্রথম আমার ছেলে আমার W2 আমার ইনফরমেশন দিল। তো ওতে ওরা আবার বললো যে না, তোমারটাই হবে না, শুধু তোমার হাজবেন্ডেরটাও লাগবে। তো আজকে 4 মাস ধরে আমি যখন ওই W2টা অ্যাপ্লাই করতে যাই, খালি ওইটা আসতেছে যে ওটা সাপোর্ট করতেছে না। তো আমি একবার ইমেল করলাম এনবিসি কে, ওরা আমাকে কল ব্যাক করছে। কল ব্যাক করার পর ওরা বলতেছে তুমি ট্রাই করো, বারবার এরকম অনেকেরই সমস্যা হচ্ছে, মানে লেখা হচ্ছে যে ইমেজটা সাপোর্ট করে না। তো অলমোস্ট 4 মাস হয়ে গেছে আমি সেই কাগজগুলি সাবমিট করতে পারতেছি না। বা আমি কি কোনোভাবে এনবিসির সাথে কন্ট্যাক্ট করতে পারি? আমি যখন ইমেল করি তখন দেখা যায় ওদের ইমেলটা ফুল হয়ে আসছে, আমার ইমেলটা ওরা নিচ্ছে না। ধন্যবাদ আপনার প্রশ্নটা, কিন্তু আমি কিছু জায়গায় আমার কনফিউশন রয়ে গেছে। যেমন হলো এনভিসিতে সাধারণত আপনি মানে লিখতে পারেন, কারণ হলে ওদের পোর্টালেই লেখা যায়। সুতরাং সেখানে কেমন করে কোনো নিচ্ছে না বা ভর্তি হয়ে আছে, এটা আপনি মেসেজ পেয়েছেন, আমার কাছে একটু ভিন্ন লাগছে। এবার অবভিয়াসলি আপনি সেটা ফিল করছেন, কিন্তু আমি কখনো এরকম এক্সপিরিয়েন্স আমি দেখছি না। আর হলো যে আপনি যেটা বলছেন ইমেজ সাপোর্ট করছেন, এটা টেকনিক্যাল থিং। সো আপনি আপনার যারা এখানে আছে ইয়াঙ্গার জেনারেশন, তাদের সাথে একটু করুন। অনেক সময় দেখা যায় যে কত এমবি পর্যন্ত দেওয়া যেতে পারে, যে ইমেজটা আপনি দিচ্ছেন সেটা হয়তো সঠিক, ওরা যেসব ইমেজ দিতে বলছে আপনি সেই ইমেজের মধ্যে নেই, জেপিইজি আর পিডিএফ বিভিন্ন রকমভাবে বলে। লুক অ্যাট দ্যাট, আপনার যারা ইয়াঙ্গার জেনারেশন আছে যদি আপনার পরিবারে, তাদেরকে একটু এনভায়ার করতে পারেন। আর যদি এটা হয় আপনার ইনকামের কারণে, তো অবশ্যই আপনি বলছেন আপনার ছেলেকে দিয়ে করছিলেন, আই আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় জয়েন্ট স্পন্সর হিসেবে আপনার ছেলেকে নিচ্ছিলেন, সেটা হয়তো তারা বলছে তাদের আপনার হাজবেন্ডকে লাগবে। এটা একটু টেকনিক্যালিটি আমার কাছে মনে হচ্ছে, যেটা আমার মনে হয় যে যে কোনো একজন যারা প্রফেশনাল তাদের সাথে কথা বললে এটা ঝামেলাটা মিটে যাওয়ার কথা। এটা খুব কঠিন কিছু মনে হচ্ছে না, তবে টেকনিক্যালি যে একটু আছে যেখানে আপনি ফেস করছেন, বাট ইটস নট এ ভেরি বিগ প্রবলেম, আই ক্যান টেল ইউ। ইট শুড বি ভেরি স্মল ওয়ান। ধন্যবাদ আপনাকে। জি, আরো একটি টেলিফোনে আসি। দর্শক কে আছেন সাথে? হ্যালো, জি, আমি একটু দাদার সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি, উনি আপনাকে শুনতে পাচ্ছেন। আমি শুনছি। আচ্ছা, নমস্কার দাদা। বলুন প্লিজ। নমস্কার। আমি জানতে চাচ্ছি আমাদের আমাদের কি বলে এটা, ইন্ডিভিজুয়াল হিয়ারিং এই বছরের শেষে, হ্যাঁ, কিন্তু আমার ওয়ার্ক পারমিটটা এখন পর্যন্ত আসেনি। 5 মাস হয়েছে আমি অ্যাপ্লাই করেছি, এখন পর্যন্ত আসেনি। আর হচ্ছে এই বছরের শেষে আমার হিয়ারিং। এখন আমার ছিল 27-এ, সেটাকে আমরা এনেছি এই বছরে। এখন ভাবতেছি এটা কি আমাদের জন্য বিপদ হলো কিনা। এখন আমি এটা নিয়ে আমরা খুব ওরিড আছি। আর কি করব, ওয়ার্ক পারমিটটাও পাচ্ছি না, এখন কি করব বুঝতে পারছি না। একটু যদি আমাদেরকে একটু পরামর্শ দেন প্লিজ। ধন্যবাদ। প্রথমত হলো আমি ধারণা করছি আপনার ইন্ডিভিজুয়াল হিয়ারিং যখন আপনি অনেকটা দিনই চলছিল, তো আজই আপনি যখন এটা অ্যাডভান্স করে এনেছেন তখন আপনি কেস রেডি ছিল বা রেডি আছেন আপনি। আর ইএডির সাথে এটার কোনো যোগাযোগ নেই। ইএডিটা সাধারণত ইউএসসিআইএস আপনাকে এটা প্রসেস করে থাকে। আপনি যদি রিনিউয়ালের জন্য করে থাকেন অ্যাপ্লিকেশন, তাহলে আপনাকে অটোমেটিকলি কিন্তু 540 ডেজ ওরা কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে। একটু রিসিট যে লেটার নোটিশ আছে না, সেটার মধ্যে একটু দেখুন, 540 ডেজ অলরেডি আপনার এক্সটেন্ড করা আছে। যদি করা থাকে তার মানে দেখা যাচ্ছে যেদিন থেকে এক্সপায়ার করার কথা ছিল আপনার ওয়ার্ক পারমিটটা, সেদিন থেকে আরো 540 দিন এক্সটেন্ডেড হয়ে গেছে, মানে 1.5 বছর। সো ইউ শুড বি ফাইন। আর আপনি যে বলছেন ইন্ডিভিজুয়াল হিয়ারিং আপনার এগিয়ে আনার কারণে কোনো সমস্যা হলো কিনা, এগিয়ে আনার কারণে অথবা পিছিয়ে যাওয়ার কারণে কোনো সমস্যা আমি দেখি না। কারণ হলো আপনাকে আপনার কেস প্রমাণ করতে হবে, আজকেও হতে পারে, সেটা 1 বছর পরেও হতে পারে। ইউ হ্যাভ টু বি রেডি। যদি আপনি ফিল করেন আপনি এগিয়ে এনেছেন যখন, তখন নিশ্চয়ই আপনি রেডি হয়েছেন বলেই আপনি বলছেন যে আমি রেডি আছি, আমাকে কেসটা এগিয়ে দিন। শুধু রেডি হয়ে থাকলে আমি কোনো সমস্যা দেখি না। সুতরাং আপনি আর আপনার এই বছরের শেষের দিকে যখন ইউ হ্যাভ লট অফ টাইম,
টু বি প্রিপেয়ার। যদি আপনার কোনো ডকুমেন্টস ঘাটতি থেকে থাকে, যদি বাড়তি লাগে, অবশ্যই আপনি তাও সাবমিট করার যথেষ্ট সময় আছে। তো আমি দেখি না কিছু প্যানিক হওয়ার কিছু, আমি ইউ আর ফাইন। আর ইএডি তো আপনার আসবেই, না আসলে আপনি 1.5 বছর আছে, আই থিঙ্ক ইট উইল নট টেক দ্যাট লং। ধন্যবাদ। জি, সোশ্যাল মিডিয়ায় অনেক দর্শক রয়েছেন, আমাদের সঙ্গে টেলিফোনেও অনেকে রয়েছেন। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেবার। তবে একটি বিরতির সময় হয়ে গেছে, দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি একটি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় আইসের মুখোমুখি হলে আপনার আইনি অধিকার কি। অ্যাটর্নি অশোক কে কর্মকার আমার সঙ্গে যুক্ত আছেন, আপনারাও যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে। মোহাম্মদ এফ আর মুন্না তিনি বলছেন, আমার লাইসেন্সের উপরে 3টা পয়েন্ট চলে গেছে। 20 ফেব্রুয়ারি ওনার ফাইনাল হিয়ারিং। এই ক্ষেত্রে ওনার প্রশ্ন হচ্ছে, টিকিট চলে যাওয়ার কারণে কোনো প্রবলেম হবে কিনা। অশোক কে কর্মকার। ধন্যবাদ। আপনার যেটা বলছেন, ইউজুয়ালি যেসব ড্রাইভিং যেসব কারণে পয়েন্ট চলে যায়, তো অনেকগুলোই আছে নন ক্রিমিনাল। তো যদি নন ক্রিমিনাল হয়, তো আপনার যে কারণে আমার ধারণা এটার মধ্যে কোনো সমস্যা নেই। আর যদি ক্রিমিনাল হয়, আই নো asking you this question obviously on air. যদি ক্রিমিনাল হয়, অবশ্যই ইউ হ্যাভ টু থিঙ্ক, বিকজ আপনি অলরেডি, আমরা এগুলো নিয়ে একটু আগেই আলোচনা করলাম। আর যদি ক্রিমিনাল না হয়ে থাকে, দেন ইট শুড বি ওকে। ধন্যবাদ। জি, টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে? জি, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন ছিল অ্যাটর্নি সাহেবের কাছে। আমি টেক্সাস থেকে বলছি, আমার নাম আব্দুল। শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি, দর্শক বলুন। জি, আমার ফ্রেন্ড 2019 সালে মেক্সিকো বর্ডার দিয়ে আসছিল। আসার পর ওখানে বন্ড পে করছিল $23,000 পে করে, পরে আসছিল। এখানে এসে কেস ডিনাই হওয়ার পর উনি আবার কানাডাতে চলে যায়। ওখানে যা ফাইল করার পর ওখানে এখনো গ্রিন কার্ডধারী। তো ও যে এখানে বন্ড পেমেন্ট করছে, এটা কি কোনো ফেরত পাওয়ার কোনো পথ আছে কিনা, এটা জানতে চাচ্ছিলাম আর কি অ্যাটর্নি সাহেবের কাছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। যেহেতু উনি আমেরিকা থেকে চলে গেছেন, সুতরাং অবশ্যই উনি পেতে পারবেন। এটার জন্য ওনাকে যেটা করতে হবে, উনি যে আমেরিকাতে নেই সেটা অবশ্যই ওনাকে প্রমাণ করতে হবে, এবং আপনার একজন প্রতিনিধি থেকে এখানে একজন অ্যাটর্নি দিয়ে উনি হয়তো সেটাকে যদি প্রমাণ করতে তো অবশ্যই পারবেন, যে আমেরিকান কনসুলেটে গিয়ে যে উনি ওখানে আছেন এবং ওখানে গ্রিন কার্ড দেয়। সুতরাং সেটাকে প্রসেস করলে ওনার যে বন্ডের টাকা যিনি পে করেছিলেন তার কাছে এটা চলে যাওয়ার কথা, এবং যিনি এটা পে করেছিলেন তিনি এই কাজটা করতে পারেন টু প্রুভ দ্যাট that person is no more in this country and he left and he is living in Canada right now. অবশ্যই উনি টাকা ফেরত পাওয়ার কথা না। জি, কাউসার আহমেদ আছেন, তিনি B1 B2 থেকে স্ট্যাটাস চেঞ্জ করে F1 করেছেন। এখন উনি কলেজে এনরোলমেন্ট না করে দেশে চলে যেতে চান। পরবর্তীতে আসলে B1 B2 ভিসা পেতে কোনো সমস্যা হবে কিনা, উনি যদি আবার আমেরিকায় আসতে চান? হ্যাঁ, থিওরিটিক্যালি নাও, কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে আমি বলবো যে এটা প্রায় সময় এই সমস্যা ক্রিয়েট হয়, যারা কিনা আপনার স্ট্যাটাস চেঞ্জ করেন এই দেশে এসে, এক ভিসাতে এসে পরবর্তী অন্য কোনো ভিসা যখন আপনি চেঞ্জ করেন, যদিও এটা ইলিগাল না অবশ্যই, কিন্তু একটা নেগেটিভ কনোটেশন থাকে। তার মানে আপনার ইন্টেনশনটা নিয়ে সবসময় প্রশ্ন থাকে যে আপনার ইন্টেনশন কি ছিল। সুতরাং আপনি যখন আমেরিকায় এসেছিলেন, যখন আপনি কোনো ভিসা ইন্টারভিউ দিয়েছিলেন, তখন আপনি বলেছিলেন যে আপনি এদেশে ঘোরার জন্য এসেছেন, কিন্তু পরবর্তী দেখা গেল যে আপনি না ঘুরে বা কিছুদিন ঘুরে তারপর আপনি ছাত্রত্ব নিলেন, F1 স্টারে চলে গেলেন। এতে একটা সবসময় আপনার নেগেটিভ কনোটেশন আছে, যে আপনি হয়তো প্রথম থেকেই আপনার ধারণা ছিল যে আপনি ওখানে গিয়ে কিছু চেঞ্জ করবেন। তো সে কারণে প্রায় সময় দেখা যায় যে যারা স্টাটাস চেঞ্জ করেছেন তারা পরবর্তী তাদের ভিসা পেতে একটু সমস্যা হয়। এর মানে এই না যে আপনি কখনোই পেতে পারেন না। অবশ্যই যদি আপনি পরবর্তীতে যে ইমিগ্রেশন কনসুলার অফিসে যিনি থাকবেন, আপনার ইন্টারভিউ নেবেন, তাকে যদি বোঝাতে সক্ষম হন যে ইউ ডিড দিস, কেন আপনি করেছিলেন এবং কেন আপনি চলে এসেছেন, এবং আলটিমেটলি আপনি আবার করবেন না, আমার ভিসা যে আপনি দিবেই না এমন কোনো কথা নেই। তবে অবশ্যই এটা একটা নেগেটিভ একটা ফ্যাক্টর হিসেবে থাকছে আপনার রেকর্ডে। ধন্যবাদ। মোহাম্মদ এফ আর মুন্না বলছেন, তিনি শুনেছেন নতুন একটা আইন করেছেন ট্রাম্প, কেউ যদি ডিনাই হয় তাহলে এখন আর আপিল করা যাবে না। ঘটনা কতটুকু সত্য? এখনো কোনো আইন এরকম হয়নি, এটা আইন করে করতে হয়, কাজে এখনো এটা কোথাও আসেনি না। জি, আরেকটি টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শককে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম খালেদা। জি, আমার মায়ের জন্য আমি বিয়ে করেছিলাম।
তো আমি অ্যাপ্রুভালের জন্য কথাটা ভেঙে যাচ্ছে, কিন্তু আমি ভালো শুনতে পাচ্ছি না। দর্শক আমরা আপনার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না। জি বলুন। হ্যালো জি জি, তো আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমি প্রায় 15 মাস হয়ে গেছে। আমি অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতেছি, বাট অ্যাপ্রুভাল আসছে নাই। আসছে কি যে আমার ডিএনএ টেস্ট, আমার গ্রামের মসজিদ, তারপর স্কুল, যে 2জন মানুষের সাক্ষী, এই যে অনেক ধরনের প্রুফ চাচ্ছে। এখন ডিএনএ টেস্ট কি করতেই হবে নাকি ওইগুলা টেস্ট দিলেই হবে? বাকি যে মানে যত ধরনের আর কি প্রুফ আছে এগুলা দিতে হবে দেশের প্রুফ, নাকি ডিএনএ করা লাগবে? ধন্যবাদ। আপনার যেটা আমরা বলি আরএফই, রিকোয়েস্ট ফর এভিডেন্স, রাইট? তো এডিশনাল এভিডেন্সের জন্য হয়তো আপনাকে এসে গেছে, সেই জন্য আপনাকে এগুলো বলেছে। তো ডিএনএ কখনো ইউএসসিআইএস কখনো ডিএনএ আপনার ম্যান্ডেটরি করে না বা বলে ওরা। আপনি দেখবেন ওটা পড়লেই বোঝা যাবে, তারা বলছে যে এটা ইট ইজ নট ম্যান্ডেটরি, এটা আপনার ভলান্টারি। সুতরাং আপনি যদি করতে চান আপনি করতে পারেন, তবে তারা সবাই আমরা অ্যাডভাইস করি যদি মানে এটা যেহেতু একটু এক্সপেন্সিভ, সেটা হয়তো অনেকেই করতে চান না, সেই কারণে যদি তাই হয় সেটা আলাদা জিনিস। কারণ হলো এটা অনেকটাই কনক্লুসিভ প্রুফ, মানে যদিও কোনো কিছু কনক্লুসিভ না, বাট ইটস লাইক মোর অরলেস কনক্লুসিভ প্রুফ অফ রিলেশনশিপ। কারণ এর চেয়ে ভালোভাবে এখনো কিন্তু প্রমাণ করার কোনো স্কোপ নেই। সুতরাং অন্যান্য যেগুলো আছে সেগুলো আমরা বলি সেকেন্ডারি এভিডেন্স। সেকেন্ডারি এভিডেন্স মানে হলো যে আমি ওনাদেরকে চিনি, আমাদের ওনার ভাই বোন আমরা সে চিনি, এগুলো সব সেকেন্ডারি, এগুলো প্রাইমারি না। আর ডিএনএ হলো প্রাইমারি এভিডেন্স টু প্রুভ দ্য রিলেশনশিপ, যে আমরা ভাই বোন অথবা বাবা মা এরকম। সুতরাং যদি অন্যান্য যেসব ডকুমেন্টেশন আছে সেগুলো দিয়েই কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা পেয়ে থাকি, মানে অ্যাপ্রুভাল হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে যেখানে ডকুমেন্টেশন খুব ভালো নেই এবং অনেকেই যাদের অ্যাফোর্ড করতে পারেন ওনারা ডিএনএ টেস্টও করে দেন, অথবা ডিএনএ টেস্ট করার মতো সময় এনাফ সময় না থাকলে অ্যাটলিস্ট ডিএনএ টেস্টের জন্য আপনি যে রেডি আছেন সেটা বলে দিলে অ্যাপ্রুভাল পর্যন্ত হয়ে যায়। পরবর্তীতে আপনি ডিএনএ টেস্টটা কনফার্ম করলেন, ডিএনএ টেস্টটা প্রসিড করলেন। ধন্যবাদ। জি, সোশ্যাল মিডিয়াতে না অনেকেই একটা প্রশ্ন করছেন, এই জন্য আমি আলাদা করে কারো নাম নিলাম না, বাট সবার প্রশ্নের যে ধরন কিংবা সারমর্ম সেটা একটু আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই। অশোকী কর্মকার, অনেকেরই ফাইনাল হিয়ারিং খুব দ্রুত, হয়তো 1, 2, 3, 4, 5 মাসের মধ্যে, কিন্তু এই পরিস্থিতিতে আসলে সবাই ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছেন। সেই ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যে আমরা যদি এখন ফাইনাল হিয়ারিংটা পিছাই তাহলে পেছালে কোনো সমস্যা হবে কিনা, অথবা এই মুহূর্তে যদি আসলে ইন্টারভিউ দেন সেই ক্ষেত্রে আসলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা। ওকে, ধন্যবাদ। আমার মনে হয় যে এটা খুবই পার্টিনেন্ট প্রাসঙ্গিক রেলিভেন্ট কোশ্চেন এট দিস পয়েন্ট। বিশেষ করে 5ই আগস্টের পরে অনেকেই ভয় পেয়েছিলেন। আমি বলি যে আজকেও আমার কিন্তু অফিসে একজন যে বিএনপি ছিলেন সমর্থক, তার কিন্তু অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে, গত সপ্তাহে হয়েছে। কাজেই সে অর্থে কিন্তু আমি খুব একটা মানে সমস্যা দেখি না। মানুষের ভয় পাওয়াটা নিয়ে কোনো নেই। আমি জানি মানুষের ভয় আসি যে চেঞ্জ কান্ট্রি কন্ডিশন এখন যেটা হচ্ছে, প্রায় সময় ডিএইচএস অ্যাটর্নি তুলছেন যে এখন তো বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, সুতরাং আপনারা যারা করেছিল, যারা অ্যাপ্লিকেশন করেছে, যাদের এখন ইন্ডিভিজুয়াল হিয়ারিং হচ্ছে, তাদের বিরাট অংশই কিন্তু আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত বলে দাবি করছেন। সুতরাং তাদের বিরুদ্ধে যে মানে ডিএইচএস থেকে যে প্রশ্নটা নিয়ে আসে, চেঞ্জ কান্ট্রি কন্ডিশন, যে আপনি তো এখন বাংলাদেশে এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, সুতরাং আপনার হার্মড হওয়ার সম্ভাবনাটা কমে গেছে। তো সেখানে আসলে কিছু লিগ্যাল পয়েন্ট আছে যেটা আমি পুরোপুরি হয়তো এখানে বলতে পারবো না, কিন্তু আমি জাস্ট বলতে পারবো, মানে ব্যাখ্যা করার সময়ও নেই আর কোনো ভেরি টেকনিক্যাল। সো কোনো সময় আপনার যে আপনি যখন কোর্টে যাবেন, তো আপনি অবশ্যই আপনার অ্যাটর্নি থাকবে, যে তাদের কাজ হবে যে এটাকে প্রমাণ করা যে এই আপনার যে ভয়টা সেটা এখনো চলে যায়নি। চেঞ্জ কন্ডিশন মানেই হলো যে আপনার কন্ডিশন আপনার জন্য এটা ভালো হয়েছে, সেটা প্রমাণিত না। সুতরাং সেখানে আপনার আমরা যেমন অনেকগুলো ব্রিফ দিচ্ছি, অনেক সময় আমরা আর্গু করছি এবং আলটিমেটলি আমাদের ওভারকাম করেছি, কিন্তু ম্যাক্সিমাম কেস কিন্তু আমরা জিতেছি, এটা আমি বলতে পারি। সুতরাং এটা ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনাকে তো এই চেঞ্জ কান্ট্রি কন্ডিশনটা এটাকে আপনি কোনোভাবেই জানেন না যে আজকে যে 3 মাসের বা 6 মাসের মধ্যে যে ইন্ডিভিজুয়াল হিয়ারিং হবে, এটা 1 বছর পর হলে আপনি আপনার পক্ষে যাবে। যারা 5ই আগস্টের পর আমার 6ই আগস্টেও কিন্তু আমাদের এখানে 6-7 আগস্টের মধ্যে কিন্তু অনেক মামলা আমরা জিতেছি। ঘটনাটা হলো যে আর্গুমেন্ট, অল অ্যাবাউট আর্গুমেন্ট। কাজে আপনার কন্ডিশন চেঞ্জ হওয়া মানেই যে আপনার অবস্থা ভালো হওয়া, দ্যাট ইজ নট ট্রু। তো ইট ইজ
আপ টু ইউ টু প্রুভ ইট, আপনি আপনার অ্যাটর্নি। সুতরাং আমি বলবো যে ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি পিছাতে চান পিছাতে পারেন, যে আপনি মনে করলেন যে আমি এই মুহূর্তে এত দ্রুত সিদ্ধান্ত নিতে চাচ্ছি না, আমি দেরি করতে চাই, আপনি রেডি না, আপনার ডকুমেন্টস আপনি আনতে পারেননি, সেখানে হয়তো অবশ্যই আপনি কোর্টকে বলতে পারেন যে আমাকে কেসটা পেছিয়ে দেন। কিন্তু ভয়ের কারণে যে কি হবে, আনসার্টেনিটি উইল বি অলওয়েজ দেয়ার মামলা। কিন্তু আপনি যখন ভালো করে রেডি হবেন, রেডি হওয়ার পরেই আপনি কতখানি নিজে রেডি তার উপর নির্ভর করে। আমি সবসময় আমাদের ক্লায়েন্টকে জিজ্ঞেস করি যে আর ইউ রেডি, ইফ ইউ আর রেডি দেন আই ক্যান গো উইথ ইউ। আদারওয়াইজ আপনি নিজেই যদি রেডি না থাকেন, সারাদিন যদি ভয়ও করে, আপনি যদি পিছিয়ে দেন আরও 1 বছর জায়গায় 3 বছর, ইট উইল নেভার বি ডান। সো ভয় করার কোনো কারণ নেই। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি যে লয়ার আছে তার সাথে বসে কাজ করুন, দেখুন যে আপনার কোথাও কোনো ফাঁকা জায়গাগুলো আছে কিনা, যেসব জায়গাগুলোতে আপনাকে প্রশ্ন করতে পারে, যে প্রশ্নগুলোর আপনার উত্তর কী হতে পারে, এবং লিগ্যাল ব্যাখ্যা যেগুলো আপনার পক্ষে দেওয়া সম্ভব না, লিগ্যাল ব্যাখ্যার জন্য আপনার অ্যাটর্নি থাকবে, কারণ উই আর দেয়ার ফর লিগ্যাল এক্সপ্লেনেশন, ইন্টারপ্রিটেশন অফ থিংস। আর আপনার যে ফ্যাকচুয়াল যেসব ঘটনা আমরা সবাই জানি, ব্যক্তিগতভাবে আমরা বলতে পারি যে যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমরা জানি যে এক্স্যাক্টলি কী ঘটছে অন দ্য গ্রাউন্ড। তো সেখানে আপনার আমি দেখি না যে আপনার আগামী 6 মাসের পরে আরও 6 মাসের মধ্যে এটা আবার চেঞ্জ হয়ে যাবে, যেটা আপনার ফেভারে যাবে। উই ক্যানট গেস দ্যাট। কাজে আমাদের 5ই আগস্টের পরে আমার অনেক ক্লায়েন্টই বলেছিলেন তাদের আর কোনো কেস নেই, কী করবেন। তো আমি তাদেরকে একটাই বলেছিলাম যে তখনও যে দেশের অবস্থা চেঞ্জ হয়েছে, কিন্তু এটা যে বেটার হয়েছে সেই প্রুফটা করুক তারা। আমি আই ক্যান ফাইট ফর ইউ, ডোন্ট ওয়ারি। দেশের বর্তমান অবস্থা তো আরও বেশি খারাপ, যেখানে আপনার শেখ হাসিনা 16 বছরে যা করেছেন, 16 মাসে 16 দিনে কিন্তু ইউনূস সাহেব সেটা করে ফেলেছেন, মানে দেশের অরাজকতা। সুতরাং সেদিক থেকে নোবডি ইজ সেফ রাইট নাও, নোবডি ইজ সেফ। এখন ডিজিএফআই এখনো আছে, এখনো বাংলাদেশে এসে অত্যাচার চলছে, এখনো মানুষের উপর অত্যাচার চলছে, কেউ কথা মব জাস্টিস চলছে, কোর্টে কেউ ফিরি না, কোর্টে পর্যন্ত হামলা চলছে। সুতরাং একজন নোবেল লরিয়েট শান্তি পুরস্কার পেয়েছেন বলে সবাই শান্তিতে আছেন, দ্যাট ইজ নট ট্রু। দ্যাট ইজ এ কেওটিক কান্ট্রি রাইট নাও। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সব শেষে একটা ফোন নিতে চাই, একদম ছোট্ট করে উত্তর নিয়ে আমরা আজকের মতো বিদায় নিব। দর্শকে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি নমস্কার, আমি নিউ জার্সি থেকে বলছি। আমি আমার ছোট ভাইয়ের হয়ে কথা বলছি। ও নিউ ইয়র্কে থাকে, ও গ্রিন কার্ডধারী। ও 2019-এ আসছে, 2021-এ ওর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছে, অ্যান্ড 2024-এর নভেম্বরে ও সবকিছু সাবমিট করেছে, স্পন্সর এভরিথিং সাবমিট, কিন্তু আমরা এখনো কোনো উত্তর পাচ্ছি না। আর এর আগেও যে আমরা পেপারপত্রগুলো সাবমিট করেছি, আমাদের কোনো ঠিকানায় বা ইমেলে কোনো আমাদের আপডেট দেয়নি। আমরা নিজেদের থেকে ইউএসসিআইএসে গিয়ে ইনকোয়ারি করে তারপরে দেখেছি যে আমাদের কাছ থেকে স্পন্সর চাচ্ছে বা ফার্স্ট লেটার, ওয়েলকাম লেটার যেটা বলেন সেটা আসছে। এইভাবে আমরা কাগজপত্রগুলো সাবমিট করে এটা পাবার পর, আপডেটটা পাবার পর, কিন্তু এখন আমাদের চিন্তার বিষয় হচ্ছে গিয়ে আমরা কি ইমেলে বা কোনো অ্যাড্রেসে ভিসা সেন্টার থেকে কোনো আপডেট পাবো নাকি না, কিভাবে আমরা পেতে পারি? ধন্যবাদ। তার মানে হলো আপনার কেসটা অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো কারণে হয়তো আপনি পাননি, আপনার অ্যাক্টিভ হওয়ার কারণে প্রোঅ্যাক্টিভলি আপনি এটা পেরেছেন। সুতরাং টু দিস পয়েন্ট আমি দেখি না কোনো সমস্যা, যেটা আপনি এনভিসিতে যোগাযোগ করতে পারেন। আস্ক এনভিসি একটা লিখে আপনি সার্চ দিবেন, তখন যেখানে যাবেন সেই পোর্টালে গিয়ে আপনি ওখানে দেখবেন, ওখানে কিছু প্রশ্ন আছে, ওগুলো আপনি যদি অ্যান্সার করে আপনি সেন্ড করেন তাহলে দে আর সাপোজ টু গিভ ইউ অ্যান অ্যান্সার। একটু দেরি হতে পারে, আগে খুব তাড়াতাড়ি দিত, এনভিসি আগে খুবই রেসপন্সিভ ছিল, এই মুহূর্তে এখন আর আগের মতো রেসপন্সিভ নেই, বাট দ্যাট ইজ দ্য ওয়ে। আপনি ওদেরকে যোগাযোগ করুন, অ্যান্সার আপনি পাবেন। এখন টেলিফোন প্রাইসম্যানরা রিসিভ করে না, সুতরাং গো অন টু দ্যাট আস্ক এনভিসি, AASK আস্ক এনভিসি, গুগল করলে আপনি পেয়ে যাবেন জায়গাটা। জি, অশোক কর্মকার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক অসংখ্য দুঃখিত, আসলে অনেকেই আছেন সোশ্যাল মিডিয়ায়, অনেকেই আছেন টেলিফোনে, সবগুলো প্রশ্নের উত্তর নিতে পারিনি, তবে আপনাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন কিন্তু চলমান থাকবে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে দ্য ভিউজ অনুষ্ঠান থেকে। TVN 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।